ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত নোয়াপাড়া গ্রামে। আমরা এসেই দেখছি এই গ্রামে চলছে নানান রকম শস্যের চাষ, চলছে তিল চাষ, উচ্ছে চাষ, এমনই নানান রকম শস্য। তাই এই গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব এই নানান রকম শস্য চাষ করতে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা এবং কোনো রকম সমস্যা থাকলে সে কথাও, এবং সেই সব সমস্যার সমাধান সূত্র জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর দীপক হাজরা, যিনি সহকৃষি অধিকর্তা, আদর্শ কৃষি খামার, জগন্নাথপুর। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমরা চন্দ্রধর মণ্ডল। আচ্ছা, আপনি কি চাষ করেছেন? আমি তিল চাষ করেছি। আচ্ছা, তিল চাষ করতে গিয়ে আপনার ছোট্ট একটু অভিজ্ঞতার কথা শুনবো। ছোট্ট অভিজ্ঞতা বলতে গেলে আমরা এই তিল জমি প্রথমে সেচ করেছি। সেচ করার পর এই তিলটাকে আমরা ফেলেছি। ফেলার পরে আমরা বড় হয়েছে এবং এখানে আমরা কিছু রোগ পোকাও লেগেছিল পোকা, সেই সঙ্গে আমরা কিছু বিষ প্রয়োগ করেছি এবং কিছু অনুখাদ্য স্প্রে করেছি আমরা। তারপর এখন এবার ফুল এসেছে, ফল ধরতে লেগেছে। আচ্ছা, অন্যান্য বছরও কি তিল চাষ করেছেন? অন্যান্য বছর তিল চাষ করেছি আমরা। আচ্ছা, সেই সমস্ত মিলিয়ে এই মুহূর্তে কি জানতে চাইছেন তিল চাষ সম্পর্কে? তিল চাষ সম্পর্কে জানতে চাইছি আমরা এই যে তিল চাষ করার পর আমাদের তিলে নানা রকমের এই যে শুয়োপোকা, তারপরে আস্তে আস্তে বসে যাচ্ছে, এই যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এইগুলোর জন্য কি প্রতিকার আছে এগুলো আমরা জানতে চাইছি। আচ্ছা, নিশ্চয়ই আপনার সমস্যার কথাও আমরা শুনলাম, এবারে জানবো এর সমাধান কি হতে পারে সে কথা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিলের কিছু সমস্যা রয়েছে। তো তিলের যে মূল সমস্যা, সেই মূল সমস্যাটা হচ্ছে যে জাত নির্বাচন। আপনাকে প্রথমেই এমন কিছু জাত নির্বাচন করতে হবে যেগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, যেমন হচ্ছে রমা এবং তিলোত্তমা। সেই রমা এবং তিলোত্তমা যদি আপনারা চাষ করেন এবং প্রাথমিক অবস্থায় যদি আপনারা ক্যাপ্টান দিয়ে বিষ শোধন করেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে যে রোগ পোকার আক্রমণ, বিশেষত রোগের আক্রমণ, সেই রোগের আক্রমণ থেকে অনেকটাই কম হবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি বললেন যে আমাদের পরবর্তীকালে শুয়োপোকার একটা আক্রমণ হয়। এই যে সুটি ধরেছে, এই সুটি ধরার পরই কিছু শুয়োপোকার আক্রমণ দেখা দিতে পারে। তো এখনও যে গাছটা আমরা দেখছি সেখানে কিন্তু সেরকম কোনো লক্ষণ নাই। তো পরবর্তীকালে যদি শুয়োপোকার আক্রমণ হয় তাহলে চাষিভাইদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, না হলে পরে তাদের যে ফলন, সেই কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাবে না। তো কি করবেন আপনারা না, এই শুয়োপোকা নিয়ন্ত্রণের জন্য খুব ভালো ব্যবস্থা হচ্ছে যে আপনি যে কোনো একটা সাবান, সেই সাবান যদি জলে গুলে স্প্রে করে দেন তাহলে কিন্তু শুয়োপোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এরপরেও যদি আপনি কোনো রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে চান, তাহলে রাসায়নিক ওষুধ প্রয়োগ করার জন্যে আপনি ক্লোরোপাইরিফস বলে যে ওষুধ আছে, সেই ক্লোরোপাইরিফস আপনি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে পরে আপনার এই শুয়োপোকার যে আক্রমণ সেটা প্রতিহত হবে। এছাড়াও উনি বললেন যে আরেকটা যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে যে ফাইলোডি বলে একটা রোগ আছে, যেটা হচ্ছে আপনার মাথাটা গুচ্ছাকার হয়ে যাবে এবং আপনার আস্তে আস্তে ফুল ও ফলের সংখ্যা কিন্তু কমে যাবে। তো এইটা হচ্ছে MLO অর্থাৎ মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম, এই দ্বারা হয় এবং এটা নিয়ন্ত্রণ করা কিন্তু খুব সমস্যা। এটা নিয়ন্ত্রণ কেমন করতে হবে না, বিভিন্ন যে পোকামাকড় আছে, জাপ পোকা বা হচ্ছে সাদা মাছি, এদের দ্বারাই কিন্তু এটা ট্রান্সমিট করে অর্থাৎ ছড়ায়। তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে ওই পোকাটাকে। সেই পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আপনি ইমিডাক্লোরোপিড বা হচ্ছে অ্যাসিফেট যে কোনো আপনি ওষুধ প্রয়োগ করতে পারেন। ইমিডাক্লোরোপিড প্রয়োগ করলে পরে আপনি 3 ml প্রতি ব্যারেল জলে গুলে, অর্থাৎ 15 লিটারে 3 ml গুলে আপনি প্রয়োগ করলে পরে আপনার এই যে পোকা, সেই পোকা থেকে পোকার আক্রমণ কম হবে এবং পরবর্তীকালে যে ফাইলোডির যে সমস্যা, সেই ফাইলোডির সমস্যাও কিন্তু কম হবে। এছাড়া কিছু কিছু সমস্যা তিলের আছে, যেটা হচ্ছে গোড়া পচা রোগ। গোড়া পচা রোগে আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা গাছ রয়েছে যেখানে হচ্ছে গাছটা শুকিয়ে গেছে। তো সেই গাছটার ক্ষেত্রে আমরা গোড়া পচা রোগের একটা প্রাদুর্ভাব দেখতে পাওয়া যাচ্ছে। সেই গোড়া পচা রোগে হলে পরে কি হবে না, বেশি যেখানে জল দিয়ে ফেলেছেন, তিল একদমই জল সহ্য করতে পারে না, জল বসে যাওয়ার মতন অবস্থা হবে এবং সেখানে গোড়া পচে যাবে এবং গোড়া পচে গেলে পরে আপনার পরবর্তীকালে গাছটা গোড়াটাই শুকিয়ে মারা যাবে। তো এখানে আপনি যখনই দেখছেন যে গোড়া পচা রোগের এরকম একটা দুটো গাছ জমিতে দেখতে পাওয়া যাচ্ছে, তখন যদি আমরা যে আমাদের যে ম্যাঙ্কোজেব বলে যে ওষুধটা আছে, সেই ওষুধ যদি আমরা প্রয়োগ করি 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে, তাহলে কিন্তু এই
রোগটা আর বিস্তার লাভ করবে না এবং যে অন্যান্য যে গাছ যেগুলো আছে সেগুলো সুস্থ এবং সবল থাকবে। এছাড়াও মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব বলে একটা ম্যাটকো বলে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধও আমরা কিন্তু প্রয়োগ করতে পারি এবং প্রয়োগ করলে সেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করলে পরে এই রোগ থেকে আমরা কিন্তু চাষি ভাইরা নিস্তার পেতে পারে। ভালোভাবে তিল চাষ করতে গেলে কি করণীয় সে কথা আমরা জেনে নিয়েছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে যাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? শ্রী গদাধর মণ্ডল। এই গ্রামেরই বাসিন্দা? এই গ্রামের বাসিন্দা। কি কি চাষ করেছেন? এই ঢ্যাঁড়স আছে, ধান, এসব। হ্যাঁ, আচ্ছা, তো এই মুহূর্তে আপনি কি জানতে চাইছেন? এই ঢ্যাঁড়স গাছ ব্যাপারে চাষ করেছি, গাছ ভালো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু রোগ আর কি। হ্যাঁ, গাছ পাতা লাল হয়ে যাচ্ছে, গাছগুলা হ্যাঁ লাল হয়ে যাচ্ছে এবং ব্যাপারে ওপরে গাছে ডগাটা ছোট হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ গাছের চেহারা একদমই ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, না ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, এই ধরনের সমস্যা কি এই বছরই প্রথম দেখছেন গাছের ক্ষেত্রে? প্রায়ই এগুলো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি যে পাতার চেহারা হলুদ হয়ে গেছে, এইটাই সমস্যা? এটা সমস্যা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে ফলনও নিশ্চয়ই ভালো হবে না? না, ভালো হবে না, এবার ফলটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনার সমস্যার কথা আমরা শুনেছি। এবারে জানবো এর সমাধান কি হতে পারে, অর্থাৎ ভালো ঢেঁড়স চাষ করতে গেলে কি করতে হবে সে কথা আমরা জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। হ্যাঁ, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঢ্যাঁড়সের যে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, এগুলো যেটা বলে হচ্ছে সেটা হচ্ছে সাহেব রোগ। হ্যাঁ, তো সাহেব রোগ হলে পরে কি হবে না, ভেন যেগুলো আছে সেগুলো সবুজ থাকবে এবং তার যে মধ্যবর্তী যে সবুজ অংশটা থাকবে সেগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এবং পরবর্তীকালে সেই হলুদ হয়ে যাওয়ার কারণে তার যে ফুল এবং যে ফল, সেই ফুল এবং ফল ধরাটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং গাছ পরবর্তীকালে নিস্তেজ হয়ে পড়বে। তো এইটার যে মূল সমস্যা সেটা হচ্ছে, এটাকে বলা হয় যে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস যেটা আছে, সেই ভাইরাসের একটা আক্রমণ ঘটে এবং সেই ভাইরাসের আক্রমণ ঘটে গেলে পরে কিন্তু ওই গাছকে তুলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় নাই। তো সেই কারণে আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা একটা জমিতে কাছের জমিতে গিয়েছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে সাহেব রোগ এই সবেমাত্র শুরু হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু এর একটা বিস্তার লাভ করতে পারে। সেই কারণে এই অবস্থাতেই কিন্তু চাষি বন্ধুদের আমরা বলবো যে আপনি এর প্রতিকার ব্যবস্থা নিন এবং সেই প্রতিকার ব্যবস্থা নিতে গেলে পরে আপনাকে জানতে হবে যে এই রোগকে নিয়ন্ত্রণ করতে গেলে পরে এই রোগ যেসব পোকার দ্বারা বিস্তার লাভ করে সেই পোকাকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই পোকাকে নিয়ন্ত্রণ কোন পোকার দ্বারা ছড়ায় না, যে সাদা মাছি বলে যে একটা মাছি আছে, সেই সাদা মাছির আক্রমণ ঘটে এবং সেইখান থেকেই কিন্তু এই ভেন মোজাইক ভাইরাসটা ছড়িয়ে পড়ে। তো এই সাদা মাছিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সাদা মাছিকে নিয়ন্ত্রণ করতে গেলে পরে আমরা বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, যেমন হচ্ছে আমরা আগেই বলেছি যে ইমিডাক্লোরপিড খুবই একটা ভালো ওষুধ। এছাড়াও রোগর বলে একটা ওষুধ পাওয়া যায়, সেই রোগরও আমরা দিতে পারি ডাইমেথয়েড 2 ml প্রতি লিটার জলে গুলে, এবং ইমিডাক্লোরপিড যদি দেওয়া হয় তাহলে 3 ml প্রতি ব্যারেল জলে গুলে, অর্থাৎ 15 লিটার জলে গুলে আপনারা যদি এই সময় স্প্রে করেন এবং 15 দিন অন্তর যদি আরেকবার স্প্রে করা যায় তাহলে কিন্তু এই সাহেব রোগ যেটা বলা হচ্ছে, যেটা ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, সেটা কিন্তু আর ছড়িয়ে পড়বে না এবং পরবর্তীকালে আপনার যে ঢ্যাঁড়সের যে প্রধান সমস্যা, সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। ঢ্যাঁড়স চাষের ক্ষেত্রে কৃষক বন্ধু যে ধরনের সমস্যার কথা জানিয়েছেন, আমরা তার সমাধান জেনে নিয়েছি। এবারে জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের অভিজ্ঞতার কথা এবং যদি কোনো সমস্যা থাকে তবে সে কথাও। আপনার নাম? হ্যাঁ, আমার নাম রূপাই বেহরা। আচ্ছা, কি চাষ করেছেন? করলা, ভেন্ডি, ওই ঝিঙে, পই। আচ্ছা, তো এই মুহূর্তে মাঠে কি ধরনের সমস্যা দেখছেন? সমস্যা এই যে গাছগুলো এই যে কুটে লেগে যাচ্ছে, এই সমস্যাটাই। একটু তুলে দেখান কি ধরনের সমস্যা। হুম। আচ্ছা আচ্ছা, কুটে রোগ দেখা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর তাতে আর কিছু সমস্যা রয়েছে? আর সমস্যা আর কি আছে, ওই সব গাছে এই কুটেই লেগে যাচ্ছে। আচ্ছা, তাতে ফলনের ওপর কি? ফলন অনেক কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি কিছু প্রয়োগ করেছেন? আমরা না, এখন কিছু প্রয়োগ হয়নি। আচ্ছা, তাহলে জানতে চান যে এর প্রতিকার কি হবে? হ্যাঁ, এই প্রতিকার কি? আচ্ছা, কৃষক বন্ধু চাষ করেছেন উচ্ছে, করলা, তো সেক্ষেত্রে কুটে রোগের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই মুহূর্তে ঠিক কী করণীয় জানবো আমরাও। হ্যাঁ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা খুব সুস্থ সবল একটা
উচ্ছে গাছ ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওর পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এবং কিছু কিছু পাতা কিন্তু ওই যে আমরা আগে বললাম যে সাহেব রোগ, সেই সাহেব রোগের মতন কিন্তু ভেনগুলো সব সবুজ আছে এবং মাঝের অংশটা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দুটো তিনটে কারণে এরকম পাতা মুড়িয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার স্বাভাবিক কারণেই ফলন কিন্তু কমে যেতে পারে। তো কি কি কারণে হয় না, একটা মাকড়ের আক্রমণ হলে পরে কিন্তু আপনার পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও হচ্ছে জ্যাসিড বলে একটা আছে, সেই জ্যাসিডের আক্রমণ হলেও কিন্তু আপনার পাতা কুঁকড়ে যেতে পারে। এবং তারা কোথায় আক্রমণ করবে না, একদম পাতার নিচের পোর্শনে তারা আক্রমণ করবে এবং সেখান থেকে রস চুষে খাবে এবং রস চুষে খাওয়ার কারণেই কিন্তু এটা আপনার আস্তে 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 কুঁকড়ে যাবে। তো আপনাকে যদি মাকড় নিয়ন্ত্রণ করতে হয় বা জ্যাসিড যেটা আমরা বলছি, সেই জ্যাসিড যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ওষুধ প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে যে যদি মাকড় হয় তাহলে আমরা প্রোপারজাইট বলে একটা ওষুধ আছে, সেই প্রোপারজাইট প্রয়োগ করতে পারি, বা ওমাইট বলে একটা ওষুধ আছে, সেই মাকড়ের আক্রমণের জন্য ওমাইট প্রয়োগ করতে পারি। এবং এই ওমাইট এবং প্রোপারজাইট যদি ব্যবহার করা যায় 1 ml প্রতি লিটার জলে গুলে, তাহলে কিন্তু এই যে আক্রমণ, সেই আক্রমণ থেকে অনেকটা প্রতিহত হবে যদি এটা মাকড় বা জ্যাসিডের দ্বারা পাতা কুঁকড়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে আরেকটা কিন্তু এই হলুদ হয়ে যাচ্ছে এবং যে আমরা বলেছিলাম যে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, এটাও কিন্তু একটা ভাইরাসের আক্রমণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং সেই দেখা যাওয়ার কারণে সেই ভাইরাসকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হতে পারে। এবং সেই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি আমরা আগেই বলেছি যে আপনাকে যে ভেক্টর যেটাকে বলা হয়, যেটা হচ্ছে বাহক পোকা, সেই বাহক পোকা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং সেই বাহক পোকা কেমনভাবে নিয়ন্ত্রণ করব, আমরা আগেই বলেছি যে কী কী ওষুধ দিয়ে আপনি প্রয়োগ করতে পারেন। যেমন হচ্ছে আমরা বলেছি অ্যাসিফেট প্রয়োগ করতে পারেন, সেটা হচ্ছে 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে, বা আপনাকে বলা হয়েছে ইমিডাক্লোরোপিড আপনি প্রয়োগ করুন যে 3 ml প্রতি 15 লিটার জলে গুলে, বা আমরা কি বলেছিলাম আরেকটা বলেছিলাম যে রোগর আপনি যদি প্রয়োগ করেন, সেই রোগরও কিন্তু 2 ml প্রতি লিটার জলে গুলে যদি আমরা প্রয়োগ করি তাহলে ওই বাহক পোকা নিয়ন্ত্রণ হবে। এবং বাহক পোকা নিয়ন্ত্রণ হলে পরে আপনার যে এই যে ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের দ্বারা যে পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা, সেটা কিন্তু অনেকটাই প্রতিহত হবে। আর আমরা বলবো যে আরেকটা ওষুধ ওই যে প্রোপারজাইট বা ওমাইট এই সময় আপনি একটা প্রয়োগ করুন, তাহলে কিন্তু আপনার ওই যে কুঁকড়ে যাওয়ার সমস্যা, সেই সমস্যা থেকে আপনি নিস্তার লাভ করবেন। আমরা নোয়াপাড়া গ্রামের আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে জেনে নেব তাঁর জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? অনাদি মণ্ডল। আচ্ছা, কি জানতে চাইছেন? মুগ কলাই সম্বন্ধে আমি চাষ করেছি 1 বিঘা জমিতে। প্রথমে জমিকে চাষ করেছি, তারপর জৈব সার দিয়েছি 3 গাড়ি, তারপরে সেচ দিয়ে সেইটাকে জমিকে রেডি করে তারপর মুগ কলাই 3 কেজি মতন 1 বিঘা জমিতে ছড়িয়েছি। আমার গাছ হয়েছে, গাছ কিছু কিছু ওই কুটে লাগার মতন হচ্ছে। আচ্ছা, এই আর সেক্ষেত্রে কিছু প্রয়োগ করেছেন? না, সেক্ষেত্রে কিছু এখনও প্রয়োগ করিনি। তা ওই কুটে লাগাটা যাতে সুস্থ ঠিক মতন এই পরিবর্তন হয়, তাদের কী কী ব্যবস্থা করতে হবে সেটা জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ। কৃষক বন্ধু জানিয়েছেন তিনি মুগ কলাই চাষ করেছেন এবং সেই চাষের সঠিক পদ্ধতি কী হওয়া উচিত যাতে করে এই ধরনের রোগ পোকার আক্রমণ না হয় জানতে চাইছেন, সেটাও জেনে নেব আমরাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি একটা মুগের গাছ নিয়ে এসছেন, সেটা এখনও পর্যন্ত কিন্তু সুস্থ সবলই রয়েছে। তো আমরা যারা কৃষি দপ্তরের যারা বিশেষজ্ঞ তারা বলি যে মুগ চাষ করতে হবে, এমন মুগের জাত নির্বাচন করতে হবে যার 70 থেকে 80% বীজ একসঙ্গে পাকে। কারণ যদি বারবার পাকে তাহলে কিন্তু বারবার সেটাকে হারভেস্ট করতে হবে এবং আপনার যে মুগের যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি বের হতে পারবেন না। এছাড়া কি আছে না, উনি বললেন যে পরবর্তীকালে কুঠে লেগে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু গাছটা নিস্তেজ হয়ে পড়ছে। তো আপনাকে আমরা কৃষি দপ্তর থেকে একটা কথাই বলি যে আপনি কিন্তু যখন বীজটা লাগাচ্ছেন অবশ্যই আপনাকে বীজ শোধন করে লাগাতে হবে। এবং আমরা চাষি ভাইদের এটা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা ক্যাপটান 75% বা থাইরাম 75%, যেটা 2.5 গ্রাম বা 3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে আপনি লাগান, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে যে সমস্যা, সেই সমস্যা থেকে অনেকটাই নিস্তার লাভ করবেন। এবং কুটে লাগার সেই একমাত্র এই একটাই কারণ যে এখানেও কিন্তু এই মোজাইক ভাইরাসের একটা আক্রমণ দেখতে পাওয়া যায় এবং সেখানে বাহক পোকা ট্রান্সমিট করে। এবং সেই বাহক পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমরা আগে অনেকবার বলেছি যে কী কী ওষুধ প্রয়োগ করতে হবে, সেই ওষুধগুলো আপনারা প্রয়োগ করুন। এছাড়া একটা কিন্তু মুগের মূল সমস্যা যে এমন একটা পোকার আক্রমণ হয় যেটা শুধুমাত্র ডাঁটিটাকে রেখে দেবে, পাতাগুলোকে সব নষ্ট করে দেবে। এরা পরবর্তীকালে আক্রমণ অনেক জায়গায় দেখতে পাওয়া যায় এবং সেখানে মুগের কিন্তু ফলন মারাত্মকভাবে কম হয়ে যায়, যেটাকে আমরা বলি কালি পোকা বলে একটা বলা হয়। এবং সেই কালি পোকার আক্রমণ যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফসল খুব কম পরিমাণে হবে এবং আপনি যে লাভ, সেই লাভটা কিন্তু একবারই হবে না।
তো এই কালিপোকা নিয়ন্ত্রণ আপনি কখন করবেন না, অবশ্যই এটা বিকালের দিকে আপনাকে স্প্রে করতে হবে। এবং এই স্প্রে করার সময় কি করবেন না, আপনি জল নেবেন, জলে 3 থেকে 4 গ্রাম গুড় মিশিয়ে দেবেন এবং তার সঙ্গে 1 ml প্রতি লিটার জলে ট্রাইজোফস প্রয়োগ করে সেটাকে যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই কালিপোকার আক্রমণ নিয়ন্ত্রণ হবে। এছাড়াও আপনি 150 গ্রাম গুড়, একটু ওই 1.5 কেজি যে কুঁড়ো পাওয়া যায় সেই কুঁড়োর সঙ্গে এবং প্রায় 15 ml ট্রাইজোফস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে যদি 1 বিঘা জমিতে বিভিন্ন জায়গায় বিস্টোপের ব্যবহার করেন তাহলেও কিন্তু এই কালিপোকার আক্রমণ থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার ফসল ভালো হবে, পরবর্তীকালে আপনার ফলনও ভালো হবে। এছাড়াও বিভিন্ন ধরনের রোগের উপদ্রব দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে বাদামি ছোপ দেখতে পাওয়া যায় বা হচ্ছে মরচে ধরা রোগ দেখতে পাওয়া যায়। সেই রোগগুলো হলে পরে আপনাকে অবশ্যই কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং সেই ছত্রাকনাশক ব্যবহার করলে পরে কি ব্যবহার করতে পারেন, মেটালাক্সিল ম্যাঙ্কোজেব ব্যবহার করতে পারেন 2.5 গ্রাম প্রতি লিটার জলে করে, বা আমরা প্রপিকোনাজল যেটা বলি, যেটা হচ্ছে টিল্ট বলে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আপনি 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আপনি প্রয়োগ করেন তাহলে এই মরচে ধরা বা বাদামি যে দাগ সেই রোগ থেকে আপনার মুখ কলাই ভালো থাকবে এবং আপনি একটা ভালো ফলন আশা করতে পারবেন। কৃষক বন্ধুরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের চাষ করে থাকেন আর তাই অভিজ্ঞতাও তাদের বিভিন্ন রকমের। তাই তাদের কাছ থেকে শুনবো আরও অভিজ্ঞতার কথা এবং সেই সঙ্গে সমস্যার কথাও। আপনার নাম? আমার নাম নিশিত সাহা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, আমাদের গ্রামে সব রকমই চাষ হয়, আমরা সব রকমই চাষ করি, কিন্তু যত রকমের আগাছ আছে, ঘাস লতা পাতা সব কিছু নির্মূল করতে পারি, কিন্তু এখন একটা গাছ দেখা দিয়েছে, মানে বড় জাতের গাছ, পাতাগুলো চায়ের পাতার মতো আপনার বিচনগুলো হাওয়াতে উড়ে যায়। তো ধানের জমিতেও ওই আগাছাগুলো হচ্ছে, কোনো রকমভাবেই চাষ দিয়ে বলুন, কোনো ওষুধ প্রয়োগ করে বলুন, আপনার নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না ও নির্মূল করা যাচ্ছে না। ফলে চাষিদের খুবই অসুবিধা হচ্ছে আগাছা নির্মূল করার জন্য। যাতে সহজ পদ্ধতিতে কোনো কীটনাশক দিয়ে যা হোক যে কোনোভাবে যদি ওই আগাছাগুলো আমরা নির্মূল করতে পারি, তাহার একটা মানে যদি কোনো সুব্যবস্থা হয় কি আমাদের কাছে কোনো সে বিষয়ে জানতে পারি, খুব উপকৃত হব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ আগাছা এসে গাছের যেভাবে ক্ষতি করছে, তাই এই মুহূর্তে আগাছা নিয়ন্ত্রণের উপায় জানতে চাইছেন কৃষক বন্ধু। এই যে আপনি একটা আগাছার সমস্যার কথা বললেন, প্রথমেই একটা আপনাকে একটু ভুল বলে দিই, সেটা হচ্ছে যে আগাছা মারার জন্যে ওই পোকার মারার ওষুধ প্রয়োগ করলে হবে না, এই ধ্যান ধারণা থেকেই বেরোতে হবে। আগাছা মারার জন্যে আগাছা নাশক ব্যবহার করতে হবে। তো এই যে আগাছার কথা বলা হচ্ছে সেটা কিন্তু পার্থেনিয়াম বলা হচ্ছে। সেই পার্থেনিয়ামের সমস্যাটা কি, এটা কিন্তু আমাদের দেশের আগাছা ছিল না, এরা বিদেশ থেকে এসছে এবং সেই বিদেশ থেকে যখন আমাদের কিছু গম এখানে নিয়ে আসা হয়েছিল, সেই গমের মাধ্যমেই ওর বীজ ছড়িয়ে পড়েছে এবং সেই ছড়িয়ে পড়ার পরে দেখবেন যে রেল লাইনের দুধারে এবং যে হাইওয়ে আছে সেই হাইওয়ের আশেপাশে কিন্তু এর আক্রমণ প্রথম দেখা যায় এবং এর যে আপনি বলেছেন যে খুব ছোট ছোট বীজ হয় এবং তারা খুব সহজেই কিন্তু হাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটার কিন্তু মূল সমস্যা কোনখানটায়, যেখানটায় হচ্ছে ধান এবং ধান হয় যে জমিতে, সেখানে কিন্তু এর সমস্যা খুব একটা নাই, কারণ এরা সেই এনভায়রনমেন্টে বেঁচে থাকতে পারে না। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে একটা সিজন হচ্ছে ড্রাই সিজন, অর্থাৎ একটা সিজনে আপনি সর্ষের চাষ করছেন বা হচ্ছে মুগ কলাই চাষ করছেন, সেই সব জমিতে কিন্তু এর আক্রমণ আস্তে আস্তে কিন্তু আমাদের ওই যে রাস্তার দুধারে ছিল সেখান থেকে কিন্তু জমিতে চলে আসছে। এবার এখানে কিন্তু দেখুন যে ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু একে নিয়ন্ত্রণ করে কোনো কিন্তু লাভ হবে না, কারণ আমরা বলি কি যে যদি কোনো আগাছার 1 বছর বীজ হয় তাহলে তাকে যদি পরবর্তীকালে নির্মূল করতে হয় তাহলে কিন্তু আপনাকে 7 বছর ধরে সেটাকে নির্মূল করতে হবে। অতএব এটাকে নির্মূল করতে গেলে পরে যেদিনই আপনার ফুল হওয়ার আগেই একে মারতে হবে এবং সেই মারতে গেলে পরে বিভিন্ন রাসায়নিক ওষুধ আছে যেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন, যেমন হচ্ছে গ্লাইফোসেট বলে একটা আছে, যেটা হচ্ছে টোটাল কিলার। কিন্তু সে কোনো জমিতে ফসল আছে এবং এই আগাছা আছে সেখানে কিন্তু প্রয়োগ করা যাবে না, কারণ ওই আগাছার সঙ্গে কিন্তু এই যে ফসলটা আছে সেটাও মেরে ফেলবে। অর্থাৎ এমন কিছু জায়গা আছে যেখানে পতিত আছে, যেখানে কোনো ফসল নাই, সেখানে কিন্তু আমরা খুব সহজেই ওই গ্লাইফোসেট প্রয়োগ করে দিতে পারি এবং গ্লাইফোসেট যদি 5 ml প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই যে আগাছা এটা কিন্তু নিয়ন্ত্রণ হবে। কিন্তু যদি ফসল এবং আগাছা এই দুটো একসঙ্গে থেকে যায় সেখানে কিন্তু এর নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি নাই। এছাড়াও আমাদের বিশ্বভারতীতে মানে আমারই একজন স্যার আছেন ডক্টর বি দুয়ারি, ইনি
এই এই আগাছার উপরেই বিশেষভাবে কাজ করছেন এবং তিনি একটি বিটিল নিয়ে এসছেন, একটা পোকা নিয়ে এসছেন। সেই পোকা যদি এই গাছের উপরে ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই পোকা এই গাছগুলোকে খায় এবং একে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সেটা এখনও পর্যন্ত পরীক্ষামূলক জায়গাতেই আছে। ওইটা যদি জমিতে ছাড়া হয় তাহলে কিন্তু ফসল এবং এই আগাছা যদি থাকে এই আগাছাকেই ওরা খাবে এবং ফসলের কোনো কিন্তু ক্ষতি করবে না। এইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর এটা খুবই সমস্যার, কারণ এখানে যে পোলেনটা হয় সেই পোলেনটা কিন্তু অ্যালার্জিক একটা এফেক্ট আছে এবং আপনাদের শ্বাসকষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে কিন্তু এই আগাছা পরবর্তী কালে কিন্তু একটা মূল সমস্যা চাষির কিন্তু হয়ে যাওয়ার মতন অবস্থায় আছে। পার্থেনিয়ামের মতো আগাছা দেখা দিলে জমিতে কি করণীয়, কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা জেনে নিয়েছি বিশেষজ্ঞের কাছ থেকে সে কথা। এবারে জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষি সংক্রান্ত জিজ্ঞাসার কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম জনার্দন সাহা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি ধানের রোগ পোকা এসব বিষয়ে জানতে চাচ্ছি। আচ্ছা, তো ধান চাষ করেছেন? হ্যাঁ, ধান চাষ করেছি। তা এখন সেই বাদামি রঙের একটা গাছ হলুদ হয়ে যাচ্ছে, তারপরে মাজরা পোকা লেগেছে, যে ধানের ফলন অত্যাধিক কমে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমি জানতে চাইছি কিভাবে আমি ফলনটা আরও বাড়াতে পারি এবং এই রোগ পোকা কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটা জানতে চাইছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনলাম সমস্যার কথা, এবারে শুনবো সমাধান কি হতে পারে সে কথা। হ্যাঁ, উনি একটা খুব ভালো সমস্যার কথা বলেছেন যে ধানের ক্ষেত্রে আপনার বাদামি দাগও দেখতে পাওয়া যায়, আবার ঝলসা রোগেরও আক্রমণ হয়। এছাড়াও যদি আপনি খারিফ ধানের কথা বলেন সেখানে কিন্তু শীত ব্লাইট বলে, যেটা হচ্ছে খোলা পচা রোগ, এই রোগেরও কিন্তু আক্রমণ দেখা যায়। কোন কোন ধানের ক্ষেত্রে? বিশেষত আমরা যে স্বর্ণ ধান যে চাষ করছি খারিফ খন্দে আর কি, সেই সময় কিন্তু এই খোলা পচার আক্রমণ একটা খুব দেখতে পাওয়া যায়। তো বাদামি ছোপ এবং হচ্ছে আপনার যদি ঝলসা রোগ জমিতে দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে চিনতে হবে এবং সেখানে চিনলে পরে পরবর্তীকালে আপনি কিন্তু ওষুধ প্রয়োগ করতে পারেন, যেটা হচ্ছে ট্রাইসাইক্লোজোল বলে একটা ওষুধ আছে, যেটা হচ্ছে বিম বলে বাজারে কিনতে পাওয়া যায়। সেটা আপনি ওই 0.75 থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করতে পারেন এবং প্রয়োগ করলে পরে আপনার এই ঝলসা এবং যে বাদামি ছোপ বলছেন সেটা কিন্তু নিয়ন্ত্রণ হবে। এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ আছে, যেমন হচ্ছে টিল্ট, যেটা আমরা প্রপিকোনাজল বললাম, সেটাও কিন্তু আপনি 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই বাদামি দাগ এবং যে ঝলসা রোগ সেখান থেকে আপনি প্রতিকার পাবেন। কিন্তু যদি দেখা যায় যে আপনার শীত ব্লাইট হয়েছে, অর্থাৎ খোলা পচা রোগ হয়েছে এবং সেটা বিশেষ করে খারিফ মরশুমি দেখতে পাওয়া যায় এবং আমাদের যে স্বর্ণ ধানের চাষ হয় সেই স্বর্ণ ধান কিন্তু খুবই এই রোগের দ্বারা আক্রান্ত হয় এবং সেই সময় আপনার এই শীত ব্লাইট হলে পরে কী প্রয়োগ করতে হবে না, আমরা যেটাকে বলা হচ্ছে হেক্সাকোনাজল, সেটা প্রয়োগ করতে পারি। হেক্সাকোনাজল আপনাকে ওই 1 গ্রাম হারে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি হেক্সাকোনাজল যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই শীত ব্লাইট অনেকটাই নিয়ন্ত্রণ হবে। এছাড়াও আপনি ওই যে ওষুধগুলো আমরা বললাম যে টিল্ট, যেটা প্রপিকোনাজল, ওটাকে আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো আমরা প্রয়োগ করলে পরে এই যে শীত ব্লাইট বা যে বাদামি দাগ বা হচ্ছে ঝলসা রোগ এখান থেকে আমরা নিস্তার পাবো। এছাড়া একটা বললেন যে মাজরা পোকার একটা আক্রমণ হচ্ছে। মাজরা পোকার আক্রমণ কিন্তু খারিফ খন্দেও হয় এবং হচ্ছে রবি খন্দে, দুটোতেই কিন্তু আক্রমণ দেখতে পাওয়া যায় এবং সেখানে কি করতে হবে না, আপনি যখন বীজতলা তৈরি করছেন সেই বীজতলা থেকেই আপনাকে কিন্তু এর প্রতিকার ব্যবস্থার জন্য ওষুধ প্রয়োগ করতে হবে। তো বীজতলায় কীভাবে আপনি ওষুধ প্রয়োগ করবেন না, আপনার যখন যে শুকনো বীজতলা যদি হয় তাহলে কি করবেন না, 7 থেকে 10 দিন যে যখন আপনি বীজটা তুলবেন তার 7 থেকে 10 দিন আগে আপনি একটা ওষুধ প্রয়োগ করবেন। বা হচ্ছে যদি আপনাদের কাদানো বীজতলা হয় তাহলে যখন আমাদের ধানের বীজতলার বয়স হচ্ছে 25 দিন, সেই সময় আমরা একটা ওষুধ প্রয়োগ করব। সেই ওষুধ প্রয়োগ করলে পরে পরবর্তীকালে আপনার মূল জমিতে কিন্তু মাজরা পোকার আক্রমণ অনেকটাই কম হবে। এবার আমরা যদি জলে গোলা ওষুধ প্রয়োগ করি তাহলে অ্যাসিভেট প্রয়োগ করতে পারি সেই 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে, বা যদি আমরা দানাদার ওষুধ ব্যবহার করি তাহলে আমরা কি করব না, 5 শতক যদি আমাদের বীজতলা হয় সেই 5 শতক বীজতলায় আমরা এখন 1.5 কেজি যে আমাদের কার্টাফ হাইড্রোক্লোরাইড আছে, যেটা হচ্ছে আমরা পাদান বলে বাজারে পাই বা কেলডান বলে পাই, সেই ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। এছাড়া হচ্ছে কার্বোপুরান যদি আমরা প্রয়োগ করি তাহলে আপনাকে প্রায় 4 থেকে 5 কেজি প্রয়োগ করতে হবে। থাইমেট যদি 10G প্রয়োগ করা হয় তাহলে কিন্তু 600 গ্রাম প্রতি ওই 5 শতক জমিতে যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার মূল জমিতে কিন্তু আক্রমণ অনেকটাই কম হবে। এরপরে যদি আমার মূল জমিতে তাতেও লেগে যায় যে মাজরা পোকার আক্রমণ হচ্ছে, সেই অবস্থায় কিন্তু আমাদেরকে খুব ভালো ভালো এখন ওষুধ এসছে, একটা ফাটেরা বলে একটা ওষুধ এসছে যেটা আপনারা হয়তো নাম শুনছেন, সেই ফাটেরাও কিন্তু প্রয়োগ করা যেতে পারে।
বা হচ্ছে আপনার যে এই যে আমরা বলছি যে অ্যাসিফেট, সেই অ্যাসিফেটও খুব ভালো কাজ দেয়। এছাড়া আমাদের রোগেরও খারাপ কাজ করে না, যে 2 ml প্রতি লিটার জলে গুলে। আর একটা ভালো ওষুধ আছে যেটা হচ্ছে ফিপ্রোনিল, যেটা 0.3G, সেই 0.3Gও আমরা মানে ওটাকে প্রয়োগ করতে পারি। এবং সেই প্রয়োগ করলে পরে সেটা কতটা করব না, আমাদের যে লিকুইড ওষুধটা আছে ফিপ্রোনিলের, সেটা 1 ml প্রতি লিটার জলে গুলে যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু মাজরা পোকার আক্রমণ থেকে আমরা অনেকটাই মানে ফসলকে রক্ষা করতে পারবো। আমরা আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে জেনে নেব তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? সুব্রত দাস। কি চাষ করেছেন, কি জানতে চাইছেন? আমার নারকেল গাছ আছে, তো নারকেল গাছের গুটিটা টিকছে না, তো যদি গুটি টেকার জন্য কোনো কিছু প্রয়োগ করতে হয় বা কি সমাধান যদি একটু বলেন তাহলে সুবিধা হয়। অনেক অনেক ধন্যবাদ। অনেক মানুষজনই আছেন যাদের বাড়িতে একটা বা দুটো নারকেল গাছ রয়েছে, এবং সেক্ষেত্রে যদি একই ধরনের সমস্যা দেখা দেয় কি করতে হবে আমরাও জেনে নেব সে কথা। নারকেল গাছের যেটা আপনি বলছেন যে মুচি ধরছে কিন্তু মুচি থাকছে না, পড়ে যাচ্ছে, তো এখানে আমরা দেখেছি যে নারকেল গাছের ক্ষেত্রে কিন্তু চাষিরা খুব একটা গুরুত্ব দেয় না। অর্থাৎ নারকেল গাছের যে খাবার, সেই খাবারটাই ঠিকঠাকভাবে পড়ে না। এবং আমাদের এই যে রেড ল্যাটেরাইটিক জোনে সেখানে কিন্তু বোরনের একটা খুব ভালো রকম মানে অভাব দেখতে পাওয়া যাচ্ছে। অতএব আপনাকে বোরন প্রয়োগ করতে হবে, এবং সেটা কখন করতে হবে? বর্ষার আগে এবং বর্ষার পরে, এই দুটো জায়গায় করতে হবে। সেখানে আপনি কি করবেন, প্রতি নারকেল গাছ পিছু 20 থেকে 25 কেজি জৈব সার নেবেন, এবং সেটা একটু দূরে 1.5 থেকে 2 ফুট দূরে গর্ত করে সেই 20 থেকে 25 কেজি গোবর সার, তার সঙ্গে 5 থেকে 10 গ্রাম যে আমাদের বোরাক্স পাওয়া যায় সেই বোরাক্স কিনবেন, এবং 2 কেজি মতন মিউরেট অফ পটাশ এবং 2.5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে ওই জায়গাটাকে বাঁধিয়ে দিতে হবে বর্ষার আগে এবং বর্ষার পরে। এটা যদি দুবার আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নারকেল যে মুচি পড়ে যাচ্ছে সেই সমস্যা থেকে অনেকটাই নিস্তার পাওয়া যাবে। আরেকটা নারকেলের যে মূল সমস্যা সেটা হচ্ছে মাইটসের আক্রমণ হয়, যেটা দেখবেন যে নারকেলগুলো ফাটা ফাটা হয়ে যাচ্ছে, সেই মাইটসের আক্রমণ হয়ে গেলেও কিন্তু নারকেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও নারকেলের কিন্তু ফলন অনেকটাই কমে যায়। তো মাইটসকে নিয়ন্ত্রণ করতে গেলে পরে আপনাকে আমরা বলি রুট ফিডিং করুন, সেটা কিন্তু বাস্তবে খুবই সমস্যার, চাষিরা ঠিক মতন পারে না। অতএব প্রোপারজাইট বা ওমাইট বলে যে ওষুধটা আমরা আগেই বলেছি, যে প্রোপারজাইটের ক্ষেত্রে 1 ml প্রতি লিটার জলে গুলে আপনাকে উপরে যদি স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই মোচা পড়ে যাওয়া বা গুটি পড়ে যাওয়ার আক্রমণ থেকে বাঁচবেন, এবং পরবর্তীকালে যে নারকেল ফেটে যাওয়া বা হচ্ছে যে গায়েতে যে কালো কালো দাগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দাগগুলো কিন্তু হবে না। আমরা এতক্ষণ বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত নোয়াপাড়া গ্রামের কৃষক বন্ধুদের সারা বছর ধরে চলতে থাকা কৃষি কাজের কথা শুনলাম, এবং সেই কথা বলতে গিয়েই উঠে এলো বেশ কিছু সমস্যার কথাও, যে সমস্যার সমাধান আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা এবং সমস্যার কথাও। আমরা ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও, তিনিও অত্যন্ত সহজ সুন্দরভাবে জানিয়েছেন বেশ কিছু কৃষি সুপরামর্শ। আমরা আশা করব আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমাদের আজকের এই আলোচনা আপনাদের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। এই নাও আর কিছু। বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে।
বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।